করোনা ফলে স্বাভাবিক গতিতে ফিরছে জীবন, সচল হলো ২৬ ট্রেনের চাকা। বিমানও যাচ্ছে নানা গন্তব্যে, এখনই শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে সংশয়। সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখায় বিচারপতির নেতৃত্বে অভিযান, আটকের পর ৪৩ জনের মুচলেকা দিয়ে মুক্তি, বেঞ্চ অফিসার বরখাস্ত। বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমানের জড়িত থাকা প্রমাণিত, যোগাযোগ ছিল পাকিস্তানের সাথেও, শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। দেশে আজও করোনায় ৩২ মৃত্যু, বিশ্বে থেমে নেই সংক্রমণ ও প্রাণহানি। ভ্যাকসিন নিয়ে শুভ বার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অনুমোদন দৌড়ে ৯ টিকা। সাগরে লঘুচাপের প্রভাবে দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন স্থানে বৃষ্টি, ফের বাড়ছে যমুনা ব্রহ্মপুত্রের পানি, দুর্গত এলাকায় নতুন আতঙ্ক। জিডিপি প্রবৃদ্ধির তথ্য ব্যবহার করা হচ্ছে রাজনৈতিকভাবে, সাফল্য বোঝানো হলেও কমছে না বৈষম্য, সিপিডির গবেষণায় তথ্য। এবং ধোনির হঠাৎ অবসরের ঘোষণায় স্মৃতিকাতর ক্রিকেট বিশ্ব, অনন্য ক্যারিয়ারকে কর্নিশ সচিন, সৌরভ শেরওয়ান, সাকিব মাহমুদুল্লাহদের। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সন্ধ্যার সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি ফারনাজ জুই। শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। মহামারী করোনা ভাইরাসকে হার মানিয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরছে মানুষ। দেশের অর্থনীতির চাকা সচল হওয়ার সাথে গতি ফিরছে যোগাযোগ ব্যবস্থায়। সরকারি সংস্থাগুলোও হাঁটছে সেই পথেই, ছুটছে রেল, উঠছে বিমানও। তবে শিক্ষা প্রতিষ্ঠান সচল হওয়া নিয়ে কাটেনি সংশয়। সংবাদে এ নিয়ে থাকছে বিস্তারিত। আজ থেকেই অনেকখানি স্বাভাবিক হলো রেলপথ। মহামারীকালে সাময়িক বিরতির পর বিভিন্ন গন্তব্য থেকে চলাচল শুরু হয়েছে আরও ১৩ জোড়া ট্রেন। রোববার রাজধানীর কমলাপুর রেল স্টেশন পরিদর্শন শেষে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন এই তথ্য জানান। তবে একটি ন্যাশনাল আইডি দিয়ে একটি মাত্র টিকিট কেনা যাবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ১৫ আগস্টের পর পর্যায়ক্রমে সব আন্তনগর ট্রেন চালু করার সিদ্ধান্ত অনুযায়ী রেলবহরে ১৩ জোড়া ট্রেন যোগ হওয়ায় ট্রেনের সংখ্যা দাঁড়ালো ৩০ জোড়ায়। এর আগে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীবাহী ১৭ জোড়া ট্রেন চলাচল ছিল বলে জানান তিনি। বলেন, যেহেতু সরকার আস্তে আস্তে দেশকে স্বাভাবিক অবস্থায় নিয়ে যেতে চেষ্টা করছে, সেই নির্দেশনায় আজ থেকে আরও ট্রেন যুক্ত হলো। 4টা টিকিটের যে কথা আসছে সেটা কিন্তু 4টা আইডেন্টি কার্ড দেখিয়ে কিন্তু আপনাকে টিকিট করতে হবে। আপনি একটা আইডেন্টি কার্ডে 4টা টিকিট করতে পারবেন না। এর উদ্দেশ্য হলো যে আপনার সঙ্গে যে 4 জন ভ্রমণ করছে আপনার লোক, সেটা আপনাকে কনফার্ম করতে হবে, যাতে আপনি ব্ল্যাক মার্কেটিং করছেন না, এইটা আমাদেরকে বুঝতে হবে। স্বাভাবিক হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। স্বাস্থ্যবিধি মেনে ঢাকার আকাশ থেকে পৃথিবীর নানা গন্তব্যে ডানা মেলছে উড়োজাহাজ। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, এরই মধ্যে অন্তত 10টি এয়ারলাইন্স কোম্পানি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে। খুব শিগগিরই আরও কয়েকটি দেশের সাথে ফ্লাইট চালু হবে বলেও জানান তিনি। বিস্তারিত লাকমিনা জেসমিন সোমার রিপোর্টে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ টার্মিনালের চিত্র এটি। করোনার মধ্যেই জীবন ও জীবিকার প্রয়োজনে দেশের অভ্যন্তরে বিভিন্ন গন্তব্যে ছুটছে মানুষ, যেখানে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি। অভ্যন্তরীণ রুটের মতো আন্তর্জাতিক রুটে অতটা যাত্রীর চাপ না থাকলেও একেবারে কম না। এরই মধ্যে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে বাংলাদেশ বিমান, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, মালয়েশিয়া এয়ারলাইন্স, মালিন্দো এয়ার, এয়ার আরাবিয়া, টার্কিশ এয়ারলাইন্স, ফ্লাই দুবাই সহ অন্তত 10টি এয়ারলাইন্স কোম্পানি। এই আগস্ট মাস থেকে আমাদের আরও 3-4টা এয়ারলাইন্স অলরেডি অ্যাড হয়ে গেছে। তবে আমাদের তো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, তার কারণে আমরা একটু স্লো যাচ্ছি এবং একটা প্যাসেঞ্জার লিমিটেশন আমরা দিয়ে দিয়েছি। 18টা দেশের ভিতরে এখন আমরা বোধহয় 5টা দেশে চলাচল করতেছি। খুব শিগগির আরও কিছু রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দেবে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। আমাদের দেশে এখনো আক্রমণের রেটটা এখনো বেশি আছে, সেই জন্য অনেক দেশই আমাদের থেকে যাত্রী চলাচলের একটা নিষেধাজ্ঞা আছে। এটা একটু সময় লাগবে, আশা করতেছি অ্যানাদার 2 to 3 মান্থসের ভিতরে যদি সিচুয়েশনটা নর্মাল হয়, তাহলে আমাদের সরকারের নির্দেশনাক্রমে আমরা আমাদের স্বাস্থ্যবিধি মেনে আমরা এখন পর্যন্ত সাফল্যজনকভাবে আমাদের অপারেশন চালাতে পারছি। আর
এদিকে অভ্যন্তরীণ রুটে যাত্রীদের তেমন কোনো অভিযোগ না থাকলেও আন্তর্জাতিক রুটে ঠিকঠাক স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, এমন অভিযোগ তুলছেন কেউ কেউ। রোববারও বাংলাদেশ বিমানের অতিরিক্ত ভাড়া নিয়ে বরিশালে বিক্ষোভ করেছেন যাত্রীরা। দূর দূরান্ত থেকে পাখির মতো উড়োজাহাজগুলো প্রতিদিনই নামতে শুরু করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। প্রতিদিন শত শত যাত্রী নিয়ে বিভিন্ন গন্তব্যে উড়াল দিচ্ছে উড়োজাহাজগুলো। জীবনের প্রয়োজনেই স্বাভাবিক হচ্ছে জীবন। তবে কবে নাগাদ এই এয়ারপোর্টটি তার আগের দৃশ্যপটে ফিরে আসবে তা সম্পূর্ণই নির্ভর করছে করোনা পরিস্থিতির উপর। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাস সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা ঠিক হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদরা মনে করছেন দেশে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো অবস্থা এখনো হয়নি। খুললে করোনা সংক্রমণের মাত্রা আরও বেড়ে যেতে পারে। কারণ হিসেবে তারা বলছেন, ক্লাসে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দূরত্ব সহ অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিত করা সম্ভব হবে না। সেক্ষেত্রে বিকল্প উপায়ে পরীক্ষা নেওয়ার পরামর্শ শিক্ষাবিদদের। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় গেল ৮ মার্চ। সংক্রমণ এড়াতে এর কিছুদিনের মধ্যেই বন্ধ করে দেওয়া হয় সব শিক্ষা প্রতিষ্ঠান, যা এখনো সাধারণ ছুটির আওতায়। বন্ধ হয়ে গেছে বোর্ড পরীক্ষা সহ সব শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষা গ্রহণ, তবে অনলাইনে ক্লাস চলছে নিয়মিত। দেশে করোনা সংক্রমণ এখনো নির্দিষ্ট এক গতিতে বেড়ে চলায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে না দেওয়ার বিষয়ে মত দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। স্কুলের কলেজের শিক্ষার্থীদের মধ্যে নূতন করে সংক্রমণ দেখা দেবে এবং সংক্রমণ সামগ্রিকভাবে বহুগুণে বেড়ে যাবে। করোনা কালে স্কুল কলেজ খুলে দেওয়ার মতো অবস্থা বাংলাদেশে এখনো তৈরি হয়নি। আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিকী মনে করেন, করোনা প্রাদুর্ভাবের মাঝে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া ঝুঁকিপূর্ণ হতে পারে শিক্ষার্থীদের জন্য। আমার মনে হয় যে এই সংক্রমণের গতিটা যখন নিম্নমুখী হবে তখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার চিন্তা ভাবনা করা যেতে পারে। যতক্ষণ পর্যন্ত এটা ঊর্ধ্বমুখী থাকে অথবা একটা উপরের দিকে গিয়ে পরিসংখ্যানটা কিছুটা স্থিতিশীল থাকে, তখন এই ঝুঁকি নেওয়া কতটা সমীচীন হবে এটা চিন্তার বিষয় আছে। তবে সংক্রমণ দীর্ঘায়িত হলে বিকল্প উপায় পরীক্ষা গ্রহণের পরামর্শ এই শিক্ষাবিদদের। কমপক্ষে 2টো ভাগ অথবা 3টি ভাগ এবং ডিফারেন্ট সেট দিয়ে প্রশ্ন করে পরীক্ষা নিতে হবে। করোনা সংক্রমণের মাত্রা আরো নিম্নগামী হওয়ার পরেই কেবল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে চিন্তা করার পরামর্শ বিশেষজ্ঞদের। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। দুর্নীতি অনিয়মের অভিযোগে আটক বাংলাদেশ সুপ্রিম কোর্টের এফিডেভিট শাখায় 43 কর্মকর্তা কর্মচারীকে মুচলেকা দিয়ে ছেড়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। রোববার দুপুরে পুলিশ নিয়ে ওই শাখায় ঝটিকা অভিযান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি ইমান আলী। এর আগে এফিডেভিট শাখার বিরুদ্ধে অবৈধ টাকা লেনদেন, টাকার বিনিময়ে মামলা অন্তর্ভুক্তি সহ নানা অনিয়মের অভিযোগ এনে প্রধান বিচারপতিকে অবগত করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবনের অনিয়ম দীর্ঘদিনের একটি আলোচিত বিষয় হলেও সুনির্দিষ্ট প্রমাণ না থাকায় এর বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। তবে সম্প্রতি এক বৈঠকে প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের উপস্থিতিতে এফিডেভিট শাখার অনিয়মের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। এর মধ্যে রয়েছে সুপ্রিম কোর্টের কজ লিস্ট বা দিনের কার্যসূচি, টাকার বিনিময়ে পরিবর্তন, এফিডেভিট শাখায় টাকা না দিলে সময়ক্ষেপণ, এমনকি জামিন জালিয়াতির মতো ঘটনার অভিযোগ রয়েছে বিভিন্ন শাখার বিরুদ্ধে। এসব অভিযোগ আমলে নিয়ে রোববার দুপুরে এফিডেভিট শাখায় পুলিশসহ ঝটিকা অভিযান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি ইমান আলী। অভিযানে বিভিন্ন কক্ষ থেকে অপ্রয়োজনে থাকা 43 কর্মকর্তা কর্মচারীকে আটক করা হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে ক্ষমা প্রার্থনা করে মুচলেকা দিয়ে তাদেরকে ছাড়িয়ে নেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক। আমরা মাননীয় বিচারপতি মোহাম্মদ ইমান আলীর কাছে ক্ষমা প্রার্থনা করেছি। কোন রকম লেনদেনের মধ্যে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সহকারীরা যাবে না। সমিতির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। যদিও আইনজীবী সহকারীদের অভিযোগ, টাকা না দিলে মামলার নথি এফিডেভিট হতে সময় লেগে যায় কয়েকদিন। ওদের যাদের পরিচিত আছে তাদেরকে টাকা দিতে পারে, তারা মানে ওদের পিটিশন বাইর হয়। এখন কেন পরে যত নিয়ম কঠিন হচ্ছে তখনই মনে হয় কাজ আরো পেন্ডিং রয়ে যাচ্ছে।
সুপ্রিম কোর্টে এ ধরনের অনিয়ম দুর্নীতি বন্ধে এ অভিযান আরও বেশি করে পরিচালনার আহ্বান জানান রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। আমি এটাকে খুব সাধুবাদ জানাই এবং মাঝে মাঝে এরকম ঝুটিকা রেড করা দরকার। এদিকে বেঞ্চ অফিসার মোহাম্মদ মুর্শিদুল হাসানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের জড়িত থাকার প্রমাণ স্পষ্ট। তিনি বলেছেন, জিয়া খুনের সঙ্গে জড়িত বলেই হত্যাকাণ্ডের বিচার বন্ধ করে এবং খুনিদের বিদেশে পাঠিয়ে দূতাবাসে চাকরি দেয়। জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন সরকার প্রধান। শালি জয় রিপোর্ট। জাতীয় শোক দিবস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের এই স্মরণ সভা। ভার্চুয়াল প্ল্যাটফর্মে গণভবন থেকে এতে যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতির বক্তব্যে বঙ্গবন্ধু কন্যা বলেন, 15ই আগস্ট রাতে শুধু হত্যাকাণ্ডই হয়নি, চেষ্টা করা হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করার। জিয়াউর রহমান সে এর সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত ছিল, সেটা স্পষ্ট পাওয়া যায়। এই হত্যাকাণ্ডের পর বিবিসিতে কর্নেল ফারুক এবং কর্নেল রশিদ তারা একটা ইন্টারভিউ দেয়, যেখানে তারা স্পষ্ট বলে যে তাদের সঙ্গে জিয়াউর রহমান সম্পূর্ণভাবে জড়িত ছিল এবং তার মদতেই তারা এই ঘটনা ঘটাতে সক্ষম হয়েছে। পাকিস্তানের দেয়া অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করতেই জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনা করে মন্তব্য করেন শেখ হাসিনা। জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিল, কিন্তু তার সাথে যে পাকিস্তানিদের যে সংযোগ ছিল, কিছুক্ষণ আগে জাহাঙ্গীর কবির নানক বক্তৃতায় যে একটি চিঠি পড়ে শোনালো, সেই কর্নেল বেগ সে বাহবা দিচ্ছে এবং জিয়াউর রহমানের স্ত্রী এবং তার পুত্ররা যে তাদের কাছে খুব ভালো আছে সে কথাটাও জানাচ্ছে এবং যে কারো নতুন কাজ দেবার অঙ্গীকার করছে ওই চিঠিতে। সেই কাজটা কি ছিল? তাহলে সেই কাজটা কি এই ছিল যে স্বাধীনতার সমস্ত চেতনাকে নস্যাৎ করবে? প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনিদের প্রতি খালেদা জিয়ার দরদও কম নয়। পাশা মৃত্যুবরণ করেছে, সেই মৃত পাশাকে প্রমোশন দিয়ে তার সমস্ত টাকা পয়সা তার স্ত্রীকে দেওয়া হয়েছে। আর যে খায়রুজ্জামানের চাকরি চলে গিয়েছিল সে আসামি, যখন খালেদা জিয়া ক্ষমতা আসে, ক্ষমতা এসেই খায়রুজ্জামানকে আবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরিতে পুনর্বহাল করে এবং তাকে প্রমোশন দেয়। জিয়াউর রহমান বাংলাদেশে যে খুনের রাজনীতি শুরু করে, তার স্ত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে সে ধারা অব্যাহত রাখে, বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। ক্ষমতাসীনরা মিথ্যাচার করে জিয়াউর রহমানকে খাটো করার অপচেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের শীর্ষস্থানীয় নেতাদের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে রোববার এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। বলেন, আওয়ামী লীগ গোটা রাষ্ট্রকেই দলীয়করণ করে ফেলেছেন। রাষ্ট্র পরিচয়ের দায়িত্বে আসার পরে ক্রীড়াঙ্গনকে উদ্দীপ্ত করলেন, জাগিয়ে তুললেন, তার সম্পর্কে আজকে যেগুলো একেবারেই সত্য নয়, মিথ্যা সমস্ত কথা বলে তাকে খাটো করার চেষ্টা করা। আওয়ামী লীগের যে কেমিস্ট্রি, এই কেমিস্ট্রিটা হচ্ছে আপনার দলীয়করণের কেমিস্ট্রি, এবং যার ফলে কি হয়েছে, আজকে সমস্ত রাষ্ট্রকেই তারা দলীয়করণ করে ফেলেছে। করোনায় দেশে আরও 32 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো 3657 জনে। গেল 24 ঘন্টায় 10,018টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 2024 জন। ফলে মোট আক্রান্ত বেডে দাঁড়িয়েছে 2,76,549 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তারা আরও জানায়, সারা দেশে নতুন 1,315 জন সহ মোট সুস্থ হয়েছে 1,58,950 জন। আবারও বাড়ছে করোনার দাপট। একদিনে বিশ্বের সর্বোচ্চ 64,000 সংক্রমিত ভারতে। ইটালিতে 3 মাসের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত। এমন অবস্থায় কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে ইউরোপের দেশগুলো। করোনা সংক্রমণে শীর্ষে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা, তবে এরই মধ্যে লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছে দেশটি। এদিকে অন্তত 9টি ভ্যাকসিন অনুমোদনের দৌড়ে রয়েছে বলে জানিয়েছে WHO। রাশিয়াতে করোনা ভাইরাসের
ভ্যাকসিনের গণ উৎপাদন শুরু হলেও কাটছে না সংশয়, উঠছে গুরুতর অনিয়মের অভিযোগ। মাসুদ রানার রিপোর্ট। গেল একদিনে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যায় বিশ্বে সবচেয়ে এগিয়ে রয়েছে ভারত। মৃত্যুর সংখ্যায় বিশ্বের চতুর্থ দেশ হিসেবে 50,000-এর গণ্ডি অতিক্রম করেছে দেশটি। বাকি তিনটি দেশ যথাক্রমে যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং মেক্সিকো। এর মধ্যে যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলে মৃত্যুর সংখ্যা 1 লাখ ছাড়িয়েছে। এছাড়া লাতিন আমেরিকার দেশ কলম্বিয়া এবং আর্জেন্টিনায় প্রবল গতিতে বাড়ছে সংক্রমণ। তবে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বলেছেন তার দেশে করোনার সংক্রমণ ইতিমধ্যে শীর্ষে পৌঁছেছে, আর তাই তিনি লকডাউন শিথিলের ঘোষণা দিয়েছেন। কয়দিন ধরেই বেশ স্বস্তিতেই ছিল ইউরোপের দেশগুলো, তবে এবার আবারও বাড়ছে করোনার ঊর্ধ্বগতি। রাশিয়াতে একদিনে 5,000-এর বেশি সংক্রমিত হয়েছে, যুক্তরাজ্যে 1,000-এর বেশি, ফ্রান্সে সংক্রমিত 3,300-র বেশি মানুষ। এমন অবস্থায় বেশ নড়েচড়ে বসেছে দেশগুলি। সেপ্টেম্বর মাস জুড়ে কানাডা মেক্সিকো সীমান্তে অপ্রয়োজনীয় ভ্রমণ নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। ফ্রান্সে বাড়ির বাইরে এবং গণপরিবহনে মাস্ক বাধ্যতামূলক করার পর এবার কাজের জায়গাতে মাস্ক পরার নির্দেশ দেওয়া হয়েছে। স্পেন জানিয়েছে তারা সব ধরনের নাইট ক্লাব বন্ধ করে দেওয়ার পাশাপাশি রাস্তায় ধূমপানের বিষয়টি বন্ধ করতে যাচ্ছে। অস্ট্রেলিয়া, আলবেনিয়া এবং সাইবেরিয়াতেও কঠোর নিয়ম জারি করা হয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসের তাণ্ডবে যখন ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে গোটা বিশ্ব, তখন আশার কথা শোনালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অন্তত 9টি ভ্যাকসিন অনুমোদনের দৌড়ে রয়েছে বলে জানিয়েছেন তারা। তবে রাশিয়ার ভ্যাকসিন তৈরির ঘোষণার পর থেকেই উঠেছে নানা অভিযোগ। এবার চিকিৎসা বিজ্ঞানের নৈতিকতার গুরুতর লঙ্ঘন হওয়ার অভিযোগ এনে দেশটির এক শীর্ষ চিকিৎসা কর্মকর্তা পদত্যাগ করেছেন। মাসুদ রানা, নিউজ 24। লঘুচাপে সাগর উত্তাল, এর প্রভাবে দক্ষিণাঞ্চল সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। এরই মধ্যে বিপদসীমার উপরে অবস্থানের পর চতুর্থ দফায় আবারও বাড়ছে যমুনা ও ব্রহ্মপুত্রের পানি। ফলে চলতি মাসেই আবারও দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আর খাদ্য সহায়তার পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারের পর্যাপ্ত প্রস্তুতির কথা জানিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দীর্ঘস্থায়ী বন্যায় ক্ষত বিক্ষত দেশের অন্তত 30 জেলা। টানা প্রায় 2 মাস পর প্রধান প্রধান নদ নদীর পানি বিপদসীমার নিচে নেমে এসেছে। উন্নতির দিকে অধিকাংশ জেলার বন্যা পরিস্থিতি। বর্তমানে সিরাজগঞ্জের সবগুলো পয়েন্টেই যমুনার পানি বিপদসীমার নিচে অবস্থান করলেও নতুন করে পানি বাড়ায় দুর্ভোগে পড়েছে বন্যা কবলিত এলাকার লোকজন। বাড়ির থেকে পানি কেবলই নেমে গেছে, আবার কাদামাটি আছে, তারপরেও আবার পানি আইছে। আঙ্গুরে খাওয়া নাই, দাওয়া নাই, আঙ্গুরে অসুবিধা, খুব অসুবিধা। গত 24 ঘন্টায় ব্রহ্মপুত্র ও ধরলা সহ বিপদসীমার নিচে অবস্থান করা উত্তরাঞ্চলের কয়েকটি নদ নদীর পানি বেড়েছে। টাঙ্গাইলে দুর্গত এলাকা থেকে পানি নেমে গেলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি বানভাসীরা। দীর্ঘস্থায়ী বন্যার ক্ষতর চিহ্ন 11টি উপজেলার সর্বত্র জুড়ে। 2 মাস হলো পানিবন্দি, আমরা আসলে অনেক কষ্টে আছি। রাস্তাঘাট পানিতে তলায় রয়েছে, এখন আমাদের পানি ভেঙে যাইতে হয়, খুব কষ্ট। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও জনজীবন স্বাভাবিক হয়নি ঢাকার পার্শ্ববর্তী সাভার ও আশুলিয়ার। চলতি মাসেই আবারও বন্যার ধাক্কা আসতে পারে শঙ্কা প্রকাশ করে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেছেন, পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে সরকার। যদি কেউ খাদ্য কষ্টে থাকে তাহলে তাদেরকে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় খাদ্য সহায়তা দিবে। কারো যদি ঘর বাড়ি নষ্ট হয়ে থাকে সেটাও দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় করে দিবে। এছাড়া বন্যা পরবর্তী ক্ষতি নিরূপণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বিপুল কর্মসংস্থানের লক্ষ্য নিয়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নে কাজ করছে সরকার। তবে সেই বিনিয়োগে বাধা হয়ে দাঁড়াচ্ছে অপরিকল্পিত নীতি ও দ্রুত পরিবর্তন। শুরুতে উল্লেখ না থাকলেও অর্থনৈতিক অঞ্চলে ইজারাকৃত জমির মূল্যের ওপর নতুন করে 15% ভ্যাট আরোপ করায় উদ্বেগে রয়েছেন বিনিয়োগকারীরা। ব্যবসায়ী নেতাসহ বাস্তবায়নকারী সংস্থা বেজাও বলছে, এই ভ্যাট অব্যাহতি দেয়া না হলে ক্ষতির মুখে পড়বেন উদ্যোক্তারা। দেশের অর্থনৈতিক অঞ্চলের অগ্রগতি ও বাস্তবায়নে বাবু কামরুজ্জামানের 3 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আছে। দেশে বিনিয়োগ খরা কাটিয়ে গতি পাবে শিল্পের চাকা, বাড়বে বৈচিত্র্যময় পণ্য রপ্তানি। এমন বহুমুখী স্বপ্ন ও সম্ভাবনার এক ভিন্ন উদ্যোগ বিশেষ অর্থনৈতিক অঞ্চল।
2030 সাল নাগাদ সারা দেশে 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার মহাযজ্ঞ হাতে নিয়েছে সরকার। করোনাকালেও যা খুব একটা থমকে যায়নি। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী বাস্তবায়নাধীন এসব অর্থনৈতিক অঞ্চলের 28টির কাজ এখন চলমান, যার মধ্যে উৎপাদনে গেছে 8টি অর্থনৈতিক অঞ্চল। বাস্তবায়নকারী সংস্থা বেজার হিসাবে অর্থনৈতিক অঞ্চলগুলো পুরোপুরি বাস্তবায়ন হলে সরাসরি কর্মসংস্থান হবে প্রায় 20 লাখ লোকের। সব মিলে যেখানে 1 কোটি মানুষের কাজের সুযোগ তৈরি হবে। তবে বিনিয়োগকারীদের জন্য দুঃসংবাদ বয়ে এনেছে এনবিআরের এই প্রজ্ঞাপন। শুরুতে উল্লেখ না থাকলেও গত 1 বছর ধরে জমির ইজারা মূল্যের ওপর 15% ভ্যাট জারি করা হয়েছে, যা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত করবে বলে মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতি বিশ্লেষকরা। কনসিস্টেন্সি অফ পলিসি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে নতুন করে জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে 15% ভ্যাট ধরা হয়েছে। তো এই বিষয়গুলোকে আমরা মনে করি যে এই মুহূর্তের জন্য এটি সঠিক হবে না। ইনভেস্টর যখন তারা লিজ দিচ্ছে তখন কিন্তু এটা ছিল না, এটা কিন্তু পরে আবার এটা অ্যাড হয়েছে, তাহলে তার কস্ট তো বেড়ে গেল। প্রথমে তো তার ইনভেস্টরের কস্ট একটা 15% ভ্যাট দেওয়া মানে একটা কস্ট বেড়ে যাওয়া, তো এটা তো আমার মনে হয় আবার চিন্তা ভাবনা করতে পারে। এই ধরনের এসআরওর মাধ্যমে নীতি বদলানো, এই চর্চা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, নাহলে বিনিয়োগকারীরা এখানে দীর্ঘমেয়াদী বিনিয়োগের আস্থা পাবেন না। অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের আগে বিনিয়োগকারীদের ইজারা মূল্যের ওপর কোনো ভ্যাট দিতে হয় না ভারত, থাইল্যান্ড কিংবা ভিয়েতনামের মতো দেশে। এরই মধ্যে এই ভ্যাট তুলে নিতে সরকারের কাছে দাবিও জানিয়েছে দেশীয় বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো, যা প্রত্যাহারের পক্ষে মত অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষেরও। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে মিটিং হয়, কোঅর্ডিনেশন মিটিং, সেখানেও এই ইস্যুগুলো তোলা হয়েছে এবং আমরা যে ইনসেন্টিভ প্যাকেজটা সাবমিট করেছি সেখানেও এটা প্রত্যাহার করার কথা বলেছি। কারণ এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন নতুন বিনিয়োগের পথগুলো প্রশস্ত করা। দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রতিযোগী দেশগুলোর সাথে সামঞ্জস্য রেখে নীতিমালা সহজীকরণে সমন্বিতভাবে কাজ চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। 15% ভ্যাট যেটা টেক্সটে আসছে এটা নিয়ে অনেক কথা সৃষ্টি হচ্ছে, আমরা এগুলো শর্ট আউট করার চেষ্টা করছি। এটাও ঠিক যে একটা লং টার্ম পলিসি দরকার। প্রধানমন্ত্রীর অফিসেও এই ব্যাপারে আমরা একটা রিপোর্ট সাবমিট করবো খুব শীঘ্রই। করোনা পরবর্তী সময়ে কর অবকাশ ও অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো গেলে অর্থনৈতিক অঞ্চলের বাস্তবায়ন কাজ আরও গতি পাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। সন্ধ্যা সংবাদের এ পর্যায়ে নিচ্ছি বিরতি। ফিরছে আরো খবর নিয়ে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার স্বাগত। আপনারা দেখছেন সন্ধ্যা সংবাদ। যশোরে শিশু উন্নয়ন কেন্দ্রের 3 কিশোর নিহতের ঘটনায় 2টি তদন্ত কমিটি কাজ করছে। সমাজসেবা অধিদপ্তরের তদন্ত কমিটি প্রধান সৈয়দ নুরুল বশির জানান, চিকিৎসাধীন আহত কিশোরদের সাথে কথা বলে এই ঘটনায় কারা জড়িত জানার চেষ্টা করছেন। তবে অবহেলাজনিত কারণে 3 শিশুর মৃত্যু হয়েছে বলে জানান তিনি। সকালে যশোর সার্কিট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন নুরুল বশির। এদিকে শিশু উন্নয়ন কেন্দ্রের 5 কর্মকর্তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ওই দিন যারা আক্রান্ত হয়েছে, যারা আহত হয়েছে, সকলের সাথে কথা বলেছি। এটা বলে আমরা জানার চেষ্টা করেছি যে কারা কারা এর সাথে জড়িত এবং কারা কারা এই ঘটনা ঘটিয়েছে এর পেছনে। দুর্ভাগ্যজনকভাবে এই যে 3টি মার্ডার হলো, এটা স্পট মার্ডার হয়নি, ঠিক অবহেলাজনিত কারণে। এটা সুচিকিৎসা, ওখানে পার্মানেন্ট ডাক্তারও নাই, সাথে সাথে হসপিটালাইজড করলে হয়তো বা এই ক্যাজুয়ালিটিটা এড়ানো যেত। মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি এখন রাজনৈতিক সংখ্যায় পরিণত হয়েছে। প্রবৃদ্ধি নিয়ে নীতি নির্ধারকদের মধ্যে এক ধরনের মোহ সৃষ্টি হয়েছে, ফলে প্রবৃদ্ধির তথ্যকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে। সাম্প্রতিক প্রবৃদ্ধির পরিসংখ্যান নিয়ে এমন মূল্যায়ন জানিয়েছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। সিপিডি জানায়, প্রবৃদ্ধির যে হিসাব তাতে করোনার প্রভাব হিসাব করা হয়নি, তাই এই হিসাব বাস্তবতার সাথে মিলছে না। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত বিদায়ী অর্থ বছরের জিডিপির সাময়িক হিসাব নিয়ে রোববার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে গবেষণা সংস্থা সিপিডি। বাস্তবায়ন তথ্য উপাত্ত দিলে সিপিডি নির্বাহী পরিচালক বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধিকে পরিণত করা হয়েছে রাজনৈতিক সংখ্যায়। অর্থনৈতিক প্রবৃদ্ধি
এটা তো কোনো সংখ্যা নয়, এটার পিছনে অনেক তাৎপর্য রয়েছে, যেটি বললাম যে এটার যে মানুষের উপর এক ধরনের প্রভাব, নীতি নির্ধারক পর্যায়ে প্রভাব, কিন্তু এখন আমরা দেখছি যে এটা একটা রাজনৈতিক সংখ্যায় পরিণত হয়েছে এবং এটার মাধ্যমে সরকারের যে সাফল্য, সেই সাফল্যটাকে দেখানো হয়। গেল সপ্তাহে বিবিএস জানায় বিদায়ী অর্থ বছরের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 5.24%। সংবাদ সম্মেলনে সিপিডির বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, প্রবৃদ্ধির এই হিসাব বাস্তবতার সঙ্গে মিল নেই। গবেষকরা বলেন, করোনাকালে অনেকেই কর্মহীন হয়েছেন, তাদের জন্য সরকার কর্মসূচিও নিয়েছে, অথচ বিবিএস এর হিসাব বলছে ভিন্ন কথা। এই যে ডাটা ইন্টিগ্রিটি যেটাকে বলে, ডাটার সত্যতা এবং সততা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং ক্ষমতায়ন, এগুলোর কথা কিন্তু আমরা বেশ কয়েক বছর ধরে কিন্তু বলছি। আমরা এইখানে যে প্রাক্কলনটি দিয়েছেন, সেই প্রাক্কলন অনুযায়ী গেলে তো সরকারের আসলে অতটা দুশ্চিন্তার কারণ থাকে না, এত বড় বড় সামাজিক নিরাপত্তা কর্মসূচিরও আসলে দরকার পড়ে না। তবে সিপিডির এই মূল্যায়নের সাথে একমত নন পরিকল্পনা মন্ত্রী। সিপিডি সংস্থা তাদের সংশয় আছে এবং তারা এটাকে মনে করেন, দুঃখজনকভাবে আমি বলবো, তারা মনে করেন যে এটা রাজনৈতিক প্রভাবযুক্ত। আমি সবিনয়ে বলছি এই ধারণাটা সঠিক নয়। আমরা যে হিসাবটা বের করেছি, এটা আমরা পূর্ণ দায়িত্ব নিয়েই আমরা বের করেছি। সিপিডির মূল্যায়ন বিবিএস এর দেয়া জিডিপির হিসাব বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, এজন্য পরিসংখ্যান কমিশন তৈরির সুপারিশও জানায় সংস্থাটি। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। ঘটনার উৎস ও কারণ উল্লেখ করে সরকার নির্ধারিত সময় 23 আগস্টের মধ্যেই সিনহা হত্যার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে, এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা ঘটনা তদন্তে অনুষ্ঠিত প্রথম দিনের গণশুনানি শেষে কক্সবাজারে তিনি সাংবাদিকদের একথা বলেন। সকালে কক্সবাজারের টেকনাফ শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে গণশুনানি শুরু হয়। গণশুনানিতে 11 জন প্রত্যক্ষদর্শীর মধ্যে 9 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সংবাদে আবারও বিরতি নিচ্ছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন সন্ধ্যার সংবাদ। রাজবাড়ীর কালুখালীতে রবিউল নামে এক যুবককে ডুবিয়ে হত্যার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় সকালে 5 জনকে আসামি করে কালুখালী থানায় হত্যা মামলা করেন রবিউলের স্ত্রী শাবানা বেগম। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের এডিশনাল ডিআইজি জিহাদুল কবির। বলেন, অপরাধী যেই হোক ছাড় দেয়া হবে না। শনিবার জমিজমা সংক্রান্ত মামলার আসামি রবিউলকে ধরতে আসে পুলিশ। বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের লোকেরা তাকে ধরে পিটিয়ে হত্যা করে। নিহতের পরিবারের অভিযোগ, পুলিশের উপস্থিতিতে রবিউলকে পানিতে চুবিয়ে মেরেছে প্রতিপক্ষ। বাংলাদেশের রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা এবং নাইজেরিয়ায় গোকান্ডা রাইড শেয়ারিং এর উদ্যোক্তা ফাহিম সালেহ হত্যার শুনানি কাল সোমবার। মাত্র 33 বছর বয়সের প্রতিভাবান এই মানুষটিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে তার অ্যাপার্টমেন্টে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় ফাহিমের সেক্রেটারি টাইরেস হাসপিলকে গ্রেফতার করা হয়। হাসপিলকে সোমবার ম্যানহাটন ক্রিমিনাল কোর্টে হাজির করার কথা রয়েছে। সশরীরে সম্ভব না হলে ভার্চুয়ালে তার উপস্থিতির মধ্য দিয়ে মামলাটির পরবর্তী কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত জানাবেন আদালত। গেল 13 জুলাই হত্যার পর 14 জুলাই ফাহিমের খণ্ড বিখণ্ড মৃতদেহ তার অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করে পুলিশ। নৃশংস এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার চেয়েছে ফাহিমের পরিবার। সংবাদে আবারও বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সন্ধ্যার সংবাদে। এবারে খেলার খবর। অনূর্ধ্ব-19 ক্রিকেটারদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তায় বিসিবি ও ক্রীড়াপল্লীতে ক্রিকেটার ও সাপোর্টিং স্টাফদের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। আগামী 4 দিনে প্রায় 70 জন ক্রিকেটারের টেস্ট করানো হবে বলে জানিয়েছেন বিসিবি চিকিৎসক। এছাড়াও কয়েক ভাগে ভাগ করে করা হবে করোনা টেস্টে নেগেটিভ ফলাফল আসা ক্রিকেটারদের নিয়ে বিকেএসপিতে ক্যাম্প শুরু করার পরিকল্পনা বিসিবির। 21 তারিখের মধ্যে পুরো টেস্টিং প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা আছে ক্রিকেট বোর্ডের। আমরা দুটো ভেন্যুতে প্রথম ব্যাচের প্লেয়ারদের এবং সাপোর্ট স্টাফদের
টেস্ট শুরু করেছি। আগামী 4 দিনে প্রায় 65 থেকে 70 জনের মতো প্লেয়ার এবং সাপোর্ট স্টাফের টেস্ট বিসিবি সম্পন্ন করবে। এর মধ্যে আমরা যাদের করোনা নেগেটিভ আসবে তারা পর্যায়ক্রমে বিকেএসপিতে তাদের ক্যাম্পে জয়েন করবে। তা আমরা আশা করছি 20-21 তারিখের মধ্যে আমাদের টেস্টিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার। সন্ধ্যা সংবাদে পর্যন্তই। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।